ইউনুস সেন্টার যদি ওইরকম ভাঙে, ইউনুসের গ্রামের সব বিল্ডিং যদি এরকম ভাঙে যেটা সে শিখিয়ে দিছে, কেন এসএসএফ নিয়ে ঘুরতে হয় তাকে? তার চেলাপেলাদেরকে কেন সরকারি প্রোটেকশন নিয়ে ঘুরতে হয়? গোটা জেনারেশনটাকে নষ্ট করে দিয়েছে ইউনুস। শামা হাদি কি কেন এত বীর হয়ে গেল? হাসিনাবাজি করতে যাইয়া যে খোদ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে ইউনুস। শেখ হাসিনা এটাকে 2014-15 দিকে করে এই দলীয় প্রতীকী নির্বাচনের ব্যবস্থা করে এটাকে ধ্বংস করে দিয়ে গেছেন বলবো আমি। জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। হাসিনাকে কারা পাঠাইলো, কোথায় আলাপ করে পাঠাইলো, কিভাবে আরেক দেশে পাঠাইলো, সেগুলো তো এখন বাসুরের নাম নিতে মুখে মানা। ওসমান হাদি বীর হইলো কেমনে সেটাই তো আমি এখনো বুঝি নাই। গণ আন্দোলনে অংশগ্রহণ করছে, তো আমরা করি না? আমরা কি কলা চুষছি? 69-এ থেকে বেরিয়ে আসার আহ্বানও তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন আমার সাথে যা হয়েছে প্রতিশোধ নিলে তো সেটি ফেরত পাবো না। জানতে চাই, প্রধানমন্ত্রী যেভাবে দেশ চালানোর কথা বললেন বা প্রতিশোধ নিতে চান না সেটি বললেন, গত 2 বছর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি আসলে সেভাবে চলতো বা সেভাবে সরকার চালানোর চেষ্টা করত, তাহলে আসলে বিষয়গুলো কেমন হতো সেটি জানতে চাই, বলবেন আমাদের। ধন্যবাদ। অনেক সময় ব্যুরোক্রেট, রাজনীতিবিদ আর ট্রেন রেজিমেন্টেড সশস্ত্র বাহিনীর লোকদের কথা নিয়ে ব্যাখ্যা ভিন্ন রকম হয়। একজন ব্যুরোক্রেট যদি বলে ইট মে বি ডান, তাহলে 50-50 চান্স থাকে। একজন রেজিমেন্টেড ফোর্সের লোক যদি বলে ইট মে বি ডান, দ্যাট মিনস ইট উইল বি ডান। আর পলিটিশিয়ান যদি বলে ইট মে বি ডান, এটা অনেক সময় হয় ইট মে নেভার বি ডান। তো সেদিক থেকে রাজনৈতিক অঙ্গনে চমক সৃষ্টি থেকে শুরু করি অনেকে অনেক কথা বলেন, সেগুলোর জন্য আমরা হুট করে কমেন্ট করি না। এটা সময়ে দেখা যাবে যে এটা বলাটা ভিতরের কথা না আসলে বলাটা বলার জন্য বলা। আমরা অপেক্ষা করব, দেখব। কিন্তু প্রতিহিংসার রাজনীতি এখানে সব সময় চলে আসতেছে, আমরা অতীতে দেখিনি। আমি আসলে ইউনূসের কথাটাতে আসতেছি আমি। জনাব তারেক রহমান করুক বা না করুক সে কথা তো বলেছেন, কিন্তু অনেকে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন প্রতিশোধ নিতে, এই জাতিকে রক্ষা করতে নয়। সেই জায়গা থেকে যদি বলি, ইউনূসেরটা তো আমি আগে লাইভ টিভিতে বারবার বলেছি যে হাসিনা ইউনূসবাজি করেছে, তাকে বিভিন্নভাবে অসম্মান করেছে। ইউনূস আসছে হাসিনাবাজি করার জন্য। আচ্ছা, অতএব পরিপূর্ণভাবে এবং হাসিনাবাজি করতে যাইয়া যে খোদ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙিয়েছে ইউনূস, এটা তো কোনো ইস্যু ছিল না। 5ই আগস্টের সময় তো বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয় নাই, 5ই আগস্টের পরে, তাও সরকারি ওই যে কি বড় মেশিন নিয়ে ওগুলা নিয়ে ভাঙছে, ওইসবগুলো নিয়ে ভাঙছে। তো ইউনূস কোথায় ছিল? পরে বলছে এটা ঠিক হয় নাই। এগুলা ডেলিভারিটলি হি হ্যাজ ডান অল দিস থিংস এবং গোটা জেনারেশনটাকে নষ্ট করে দিয়েছে ইউনূস। প্রতিশোধের জন্য আমি শেখ হাসিনার বাড়ির যে গত সপ্তাহে হাঁটতে গেছিলাম শুক্রবারে, ওখান দিয়ে দেখলাম সময় কি বদলায়। এখন তার বাড়িতে কারা ঢুকতেছে, কারা বেরোচ্ছে। তো একটা রাষ্ট্রের যিনি দায়িত্ব নেন সরকার প্রধান হিসাবে, তার তো এগুলা ব্যক্তি হিসেবে দেখার কথা না। আমার জীবদ্দশায় দেখব না খোদা না খাস্তা, আল্লাহ যদি দেখায় যে ইউনূস সেন্টার যদি ওইরকম ভাঙে, ইউনূসের গ্রামের সব বিল্ডিং যদি এরকম ভাঙে যেটা সে শিখিয়ে দিছে, তখন বোঝা যাবে যে মানুষ কীরকম প্রতিশোধ নিতে পারে। ইউনূস সাহেব রাজনীতি করতে আসেন নাই, প্রতিশোধ নিতে আসছেন। উনি যেগুলো করেছেন একইভাবেই বলছেন, আমি সবসময় বলছি উনি প্রতিশোধ নিতে এসেছেন পরিষ্কারভাবে। অতএব উনি প্রতিশোধ নিয়েছেন, ওনার মনোজ্বালা পূরণ করছেন। আর ওনার একটা শখ ছিল 111 সরকারের সময় উনি যদি প্রতিশোধ নিতে আসেন, উনি তো একজন ব্যক্তির উপরে রাগ ক্ষোভ ছাড়তে এসেছিলেন, কিন্তু সেই প্রতিশোধের শিকার তো আমরা সবাই হয়েছি, দেশের মানুষ হয়েছি। প্রথম আলো পড়েছে, টেলিস্টার পড়েছে, কবর থেকে লাশ উঠিয়ে পোড়ানো হয়েছে, তাই না? হবে। আপনার ওই যে পিঁপড়া যখন একটা কামড়ায়, এটা ধর্মীয় ইয়েতেও তো আছে যে পিঁপড়া কামড়াইলো একটা, কিন্তু মারার সময় কয়টা মারলো? পা দিয়ে দোলে, তাহলে এটা দৃষ্টিকটু হবে, সেই জন্য আরো কিছু করবে। আর এটা হইল আপনি
ওই যে বাপ মরছে এটা তো ভয় পাওয়া যায় না অনেক সময়, কিন্তু আজরাইল যে বাড়ি ছিনল তো উনি তো শিখিয়ে দিচ্ছে ওইভাবে। ওই সুযোগে এরা যখন শিখলো যে এটা করলে একটু ভালো লাগে, তখন তারা আরেকখানে ভালো লাগলো, আরেকখানে ভালো লাগলো, মব কালচারটাকে সে দলযন্ত্রভাবে একটা লিগ্যালাইজ করে দিল। এটার খেসারত তো এখন সবাই টানবে, এখনও তো হচ্ছে, চলবে। জি, ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, আপনি শুনছিলেন বদিউর রহমান যা যা বলছিলেন। আমরা দেখলাম যে আসলে বুলডোজার নিয়ে ধানমন্ডি 32 ভাঙা হলো, সবার চোখের সামনেই তো এই ঘটনা ঘটলো। তো প্রশাসনের লোকের আসলে সে সময় কি করণীয় ছিল বা এখন কি করণীয় সেগুলো নিয়ে প্রশ্ন উঠছে। তো নিশ্চয়ই দেখা গেছে বিভিন্ন সময় আসলে কারা এই ভাঙচুরগুলো চালিয়েছে, তাদের বিরুদ্ধে এখন আসলে কি ধরনের শক্ত পদক্ষেপ নেওয়া উচিত বা কি করা যায়? 32 নম্বর ভাঙার প্রেক্ষিতে, জি, 32 নম্বর ভাঙার প্রেক্ষিতে প্রথম যদি দায়ী করতে হয় তাহলে ইউনুসকে করতে হবে, ইউনুসের প্রশাসনকে করতে হবে, ইউনুসের স্বরাষ্ট্রমন্ত্রী করতে হবে। যে অথর্ব কি জানি ছিল ওর নাম, জাহাঙ্গীর মনে হয় না তখন ছিল, জি, তখন কি জাহাঙ্গীর ছিল না জাহাঙ্গীর সাহেব ছিলেন। হ্যাঁ, না বদলি হয়েছিল কিনা তখন। এই যে তাদেরকে ধরতে হবে। 32 নম্বর ভাঙার জন্য যদি প্রধান কাউকে দায়ী করতে হয় তাহলে ইউনুস, তার স্বরাষ্ট্রমন্ত্রী, তার সভাসদে আরো যারা ছিল তাদের, যারা কোনো এদের যদি সংশ্লিষ্ট থাকে কোনো ইয়ে নেই। এখন যারা করেছে তাদেরটা তো পরে আসবে। আপনি তো হুকুমের লোকদেরকে আগে ধরবেন। প্রশাসনে কে ছিল, কার দায়িত্ব ছিল এটা প্রিভেন্ট করার, তারা তো সেটা করেনি। তারা ভাঙচুর শেষ হওয়ার পরে সব তারপর একটা বিবৃতি দেয় যে উচ্ছৃঙ্খল জনতাকে তারা প্রতিরোধ করতে পারেনি। উচ্ছৃঙ্খল জনতা এটা যারা করেছে, যারা বাইরে থেকে দেশবিরোধী কর্মকাণ্ড করছে, সেরকম লোকেরা এটা ক্যাম্পেইন করছে এবং এনসিপির লোকেরা সেই ক্যাম্পেইনে শরিক হয়েছে, বিএনপির লোকেরাও সেখানে অংশ নিয়েছে, দলগতভাবে নেয় নাই, জামাত তো ছিলই। তো সবাই সম্মিলিতভাবে যে অংশ নেওয়া, সেটা জনতার উপর দিয়ে চাপিয়ে দেওয়া, যে জনতার স্বতঃস্ফূর্ত না। জনতার স্বতঃস্ফূর্ত হলে আমার বাড়ি সেখানে আমি নিজেও যেতাম। জনতা স্বতঃস্ফূর্তভাবে কোথায় ছিল আমরা তো দেখেছি। এগুলো সব দলীয় লোকজন এসছে এগুলো করার জন্য। 2-4টা উৎসাহী লোক তো সব জায়গায় থাকে, তারা যে এটাতে অংশ নিয়েছে তা না, তারা দেখতে গিয়েছে। কিন্তু মূল কার্যক্রমটা করেছে ইউনুস গং, এবং ইউনুসের ইশারায় করেছে। এবং সেই তার প্রেক্ষিতে আমি বলেছিলাম যে ভাই বলছিল যে ইউনুস সেন্টার যদি ভাঙা হয় উনি যদি দেখে যেতে পারেন, আমি সেটা বলেছিলাম যে ইউনুস যেটা দেখিয়ে দিয়ে গেছে সেটার প্রতিশোধ হবে। সরকার পরিবর্তন হলে ওই রকম আরেকটা সরকার যদি আসে যেটা এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর সমর্থন করে না। তৃতীয় সূত্র যদি সত্যি হয় তাহলে এটা হবারই কথা, তাই না? হবার কথা, এবং সেটা আমি প্রকাশ্যে বলেছি প্রথম। এবং সেই জন্য সেটাকে নিয়ে আমার মামলার মধ্যেও সেটা লিখেছে যে আমি তার বাড়ি ভাঙার হুমকি দিয়েছি। আমি কেন তার বাড়ি ভাঙার হুমকি দেবো? আমি বলছি তুমি যেই কাজ করেছো তোমার উপর সেই কাজই হবে, তোমার ইউনুস সেন্টারগুলো এভাবে ভাঙা হবে, তোমার গ্রামীণ ব্যাংক ভাঙা হবে, এটাই হতে বাধ্য। এবং জুলাই নিয়ে কথা বলেছিলাম যে জুলাইয়ের প্রেক্ষিতে আমি বলেছিলেন যে জুলাই জাদুঘর যেখানে তৈরি করা হয়েছে সেটা অবিবেচক হয়েছে, সেটা অন্য জায়গায় হতে পারতো। এটা প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন, এটা কি কারো বাপের জায়গা নাকি? একই কথা, আমি তাই বলি, এটা শেখ হাসিনার জায়গা। আপনি আজকে প্রধানমন্ত্রীর বাড়ি নাই, এখনো প্রধানমন্ত্রীর বাড়ি কোথায় হবে সেটাও এখনো প্ল্যান হয় নাই। তাহলে আমরা, এবং সংসদের পাশে এটা তো পরিকল্পিত বাসভবন ছিল, তো আপনি পরিকল্পিত বাসভবনকে ইয়ে করে জুলাই শহীদদের ইয়ে বানাচ্ছেন, যেখানে স্বাধীনতা যুদ্ধের শহীদদের জন্য কোনো 1/1 জায়গাতেও মনে হয় আমাদের জাতীয় জাদুঘর নেই, বা জাতীয় জাদুঘর তো নেই, মুক্তিযোদ্ধাদের কোনো জাদুঘর পর্যন্ত সেভাবে তৈরি করা হয় নাই। সো আপনি যখন এটাকে প্রাধান্য দিচ্ছেন, জুলাই যোদ্ধাদের বড় করে দেখা হলো, দিচ্ছে ইচ্ছাকৃতভাবে, এটা দিচ্ছে। আপনি ইচ্ছাকৃতভাবে কেন দিচ্ছে আপনি খেয়াল করে দেখেন, এদেরকে বলা হচ্ছে জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধা কোথা থেকে আসলো? মুক্তিযোদ্ধার বিপরীত সাজাচ্ছে জুলাই যোদ্ধা। আপনি যদি একটা অভ্যুত্থানের, একটা বিপ্লব আপনি যেটাই বলেন, তার নায়করা যদি যোদ্ধা হয়ে যায়, এবং সে তার মানে হচ্ছে যে আপনি 71-এর সাথে তুলনা করছেন, 71-এর মুক্তিযোদ্ধাকে পাশাপাশি আপনি সাজাচ্ছেন জুলাই যোদ্ধা, তাহলে তো 90 যোদ্ধা হবে।
আমরা আমরা 90 এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে না, আমান খোকন ভাইদের নেতৃত্বে আমরা যারা রাস্তায় ছিলাম, আমরা তো যোদ্ধা, তাহলে আমাদেরকে যোদ্ধা ডিক্লার দেন। এগুলো হচ্ছে যে 24 দিয়ে 71কে মুছে দেওয়ার যে প্রসেসটা ইউনূসের, জামাতকে সঙ্গে নিয়ে, এটা তারই প্রতিফলন। ইউনূস এসেছিল বাংলাদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করতে আর নিজের আর্থিক সুযোগ সুবিধা নিয়ে যাওয়ার জন্য। সেটাই করেছে। আপনি শুরুতে যেটা বলছেন, সে নিজের আর্থিক সুযোগ সুবিধা নিয়েছে আর নিজের বিরুদ্ধে মামলা যেগুলো ছিল এটা করেছে, আর রাজনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে, সম্প্রীতি ধ্বংস করে দিয়েছে। তার নামে আজকে বিভিন্ন ব্যবসা একজন বাণিজ্য প্রতিষ্ঠিত করেছে। আর না, শুধু সেটা না, এগুলো তো হয়তো চলে যাবে, মনে করেন সে যেই আর্থিক ক্ষতি যেগুলো করেছে হয়তো এটা চলে যাবে, কিন্তু মানুষের মধ্যে যে সংস্কৃতি তৈরি করে দিয়েছে, হিংসা সংস্কৃতি তৈরি করে দিয়েছে, সেটা তো যাবে না। আপনি আজকে দেখতে পাচ্ছেন না দেশে বিদেশে কিভাবে এই হিংসার সংস্কৃতি বিস্তার লাভ করেছে। ইউনূস নিজে কি সেটা টের পাচ্ছে না? সে এত সাধু পুরুষ, কেন এসএসএফ নিয়ে ঘুরতে হয় তাকে? তার চেলাপেলাদেরকে কেন সরকারি প্রোটেকশন নিয়ে ঘুরতে হয়? তার মানে দেশটাকে ওই রকম পরিস্থিতি তৈরি করে দিয়ে গেছে। আজকে আওয়ামী লীগ পালিয়ে গেছে বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে বলেন, তারপর তাদের ভয়ে মারা যাচ্ছে, তাদের ভয়ে আপনার সিকিউরিটি নিতে হচ্ছে। তাহলে দেশ কোন পর্যায়ে চলে গেছে তাহলে বুঝেন। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। জনাব বদিউর রহমান, আপনার কাছে আসি। যে আলোচনা হচ্ছিল সেই আলোচনার রেশ ধরে আসতে চাই। গণভবনের মতো এত বড় একটি জায়গায় আসলে জুলাই জাদুঘর যে স্থাপন করা হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমি তো প্রথম থেকে বলে আসতেছি, লাইভ টিভিতে বারবার বললাম যে এটা কারো বাপের জায়গায় নাকি যে ওখানে জাদুঘর করবে। জাদুঘর করতে হইলে আমাদের শাহবাগে তো বড় জাদুঘর আছে, ওইখানে একটা কর্নারে একটা রুমে তাদের কিছু স্মৃতি রেখে দিলে হয়। আর না, একটা ফ্লোর দেওয়ার প্রশ্ন উঠে না। ফ্লোরও যে নেন না আপনি, এরকম একটা ধ্বংস করার থেকে, একটা জায়গা ধ্বংস করার থেকে একটা ফ্লোর দেন। এই এটা গণভবন, এটা একসময় প্রথমবার এসে শেখ হাসিনা তার জন্য নিতে চাইলো নিরাপত্তার কথা বলে, তো সেটা তো হয় নাই, পরে বাতিল হইল। শেখ হাসিনা নিতে চেয়েছিলেন, শেখ হাসিনা চলে গেছেন, পরবর্তী প্রধানমন্ত্রীও তো সেখানে থাকতে পারতেন, বা এর পরবর্তীতে তার নামেই করে নিতে চেয়েছিলেন, সংসদে বিল পাস করে, ওটা পারেন না, এটা পুরা করতে চেয়েছিল, এটা হয় নাই। তারপরে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হইলে তখনও তো ওইটা সেখানে প্রধানমন্ত্রী ভবন নাম, গণভবনের পরিচয় প্রধানমন্ত্রী ভবন নাম দিয়েছিল, এবং খালেদা জিয়া সেখানে অনুষ্ঠান করছেন, ইফতার পার্টি করছেন। তো সব সময় ওটা ছিল। রাষ্ট্রের এই সম্পদটাকে এভাবে নেওয়াটা তো ঠিক হয়নি। আমি অপেক্ষা করি যে আবার কোনো সময় সেটা পুনরুদ্ধার যদি হয়ে যায়, দেখে যেতে পারি, তাহলে তো ভালো, কারণ রাষ্ট্রের সম্পদ থাকবে। এটা জাদুঘর তো জাদুঘর যদি করতে হয় তাহলে আরেকবার আন্দোলন হলে কি সংসদ ভবনটা দেখতে সুন্দর আছে, লুই খান কি একটা জিনিস করলো, এটা একটা জাদুঘর করে ফেলবে, মজা হয় না? ঠিক আছে, তারপরে যাইয়া ওই এখন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর একটা কার্যালয় আছে এরশাদ, আগের পুরনো সংসদ ভবন এরশাদ, যেখানে রাষ্ট্রপতি দেখেছি ইতোমধ্যে যে 5 আগস্টের পরবর্তী সময়ে সংসদে অনেকেই ভেতরে গিয়েছেন, সেখানে ধূমপান করছেন, সেখানে যে নথিপত্র ছিল সেগুলো ছিঁড়ে ফেলছেন, সিট ছিঁড়ে ফেলছেন, সেগুলো তো আমরা দেখেছি। না, সেগুলা করেছে। আবার এবার আরেকটা জাদুঘর, সেটাও জাদুঘর করলে অসুবিধা কি? হ্যাঁ, এই সংস্কৃতি জাদুঘরের তো ইতিহাস সাক্ষী হিসেবে থাকবে। এখন আমাদের অভ্যাসটা কি, আমরা ওই যে হার্ডিঞ্জ ব্রিজ ভাঙবো না, এটা থাকবে, ব্রিটিশ করেছে, কিন্তু পদ্মা সেতুর নিচের মাটি কেটে নিয়ে যাব, কি ষড়যন্ত্র সেটা বুঝতে বড় কঠিন হবে। তারপরে আমাদের কার্জন হল থাকবে বহাল তবিয়তে, কিন্তু এখানে ওই যে বঙ্গবন্ধুর নামের বাড়ি 32 নাম্বার থাকবে না। তাহলে আমরা অন্য বাইরের দেশের দাসত্ব সেটাকে স্বীকার করব, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুরটাকে রাখতে চাইব না। তো এগুলো তো ইতিহাস মেনে নেবে না, এটা ঘুরে চলে আসবে। কারণ ঘুরে ঘুরে যেটা আসবে, আমি বঙ্গবন্ধু সম্বন্ধে আমি খালেদা জিয়া এবং জিয়াউর রহমান দুইজনেরই অ্যাটিটিউড দেখেছি। জিয়াউর রহমান সাহেবকে এক মুক্তিযোদ্ধা জিজ্ঞেস করছিলেন একবার যে আপনি বঙ্গবন্ধুকে কিভাবে মূল্যায়ন করেন। ওই মুক্তিযোদ্ধা নিজে আমাকে বলল এক পবিত্র জায়গায় যাওয়ার পরে, বলে যে জিয়াউর রহমান সাহেব বলছে যে বঙ্গবন্ধু এত মহান ব্যক্তিত্ব, তাকে মূল্যায়ন করবে ইতিহাস, আমার পক্ষে তাকে মূল্যায়ন করা সম্ভব নয়। শেষ। আবার যখন 2003 ইতিহাসের কথা বলছেন, আপনাকে তো
প্রশ্ন করলে আসলে উত্তর শোনার পর আরো প্রশ্ন আসতেই থাকে। তো ইতিহাসের কথা যেহেতু বললেন, আমি খালেদা জিয়ারটা শেষ করে দিই। জি, শেষ করুন। যেমন খালেদা জিয়া যখন 2003-এ বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান এই দুইজনকে স্বাধীনতা পুরস্কার দিলেন, তাদের সম্মানে আর কাউকে দিলেন না, তখন দুইজনের সাইটেশন লেখার দায়িত্ব ছিল আমার উপরে। আচ্ছা, দুইজনের সাইটেশন। তো আমাকে ডক্টর শাহাদাত ক্যাবিনেট সেক্রেটারি বললেন যে কাকপক্ষীও জানতে পারবে না, তুমি একা এটা লিখবে, লিখার পরে তাদের কোর গ্রুপে 3জন মরে গেছে, মান্নান ভূঁইয়া, তারপরে যাইয়া ব্যারিস্টার নাজমুল হুদা, তরিকুল ইসলাম, আর একজন জীবিত আছে ডক্টর খন্দকার মোশাররফ, এই 7জনকে দেখায় নিয়ে আসবে। আমি প্রথমে মান্নান ভূঁইয়ার কাছে যখন এটা নিয়ে গেলাম, সেখানে ওই বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু খেতাব দেওয়া হয়েছে এইটা দেখার পরেই মান্নান ভূঁইয়া টেলিভিশনে জেলে উঠলেন, জ্বলে বললো যে কেটে দিল লাল কাঠি দিয়ে, আমরা তো বঙ্গবন্ধু বলি না, কে আবার বঙ্গবন্ধু। তো বাকি মান্নান ভূঁইয়া যেহেতু পার্টির জেনারেল সেক্রেটারি কেটে দিলেন, বাকিরা আর এই সুরে কথা বললেন। তা আমি এসে ক্যাবিনেট সেক্রেটারি ডক্টর শাহাদাতকে বললাম, আমি তখন জয়েন্ট সেক্রেটারি, বললাম স্যার এটা তো বিএনপির জন্যও খারাপ হয়ে যাবে, কারণ ইতিহাসটাকে রাখলে বিএনপির ক্রেডিট হবে, তো এটা আপনি ম্যাডামের সাথে একটু উঠান। 12ই মার্চ 2003 ম্যাডামের সাথে ফাইনাল করার জন্য আমরা বসবো আর কি, বসেছিলাম। তো ডক্টর শাহাদাত যেহেতু চুক্তির জন্য লাতলায়িত ছিলেন, উনি ওটা বললে এদের বিরাগবাজন হয় কিনা, আবার মান্নান ভূঁইয়া তার ছাত্র ইউনিয়নের দোস্ত, আগের বন্ধু, তো বলে যে আপনি উঠে যান, কোথায় পুস্কে জয়েন্ট সেক্রেটারি, কোথায় প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তো তারপরেও আমি সাহস করে উঠেলাম। উঠানোর সময় ওই 4জন ছিল, ওরা আমাকে আবার দম খাচ্ছে, একবার কেটে দিলাম, আবার আমি বললাম যে ম্যাডাম এটা আপনাদের জন্য ভালো হবে। ম্যাডাম কিন্তু এইভাবে আঙুল দিয়ে মুখে একটু বসে বললো যে ঠিক আছে, আপনারা মানেন না মানেন, আমরা স্বীকার করি না করি, জনগণ যে খেতাব দিয়েছে বঙ্গবন্ধু থাকবে। তাহলে ওনারা 2জন তো এটা অবহেলায় যান নাই, এটা প্রতিহিংসা নয়। অন্যদিকে তাদের সে ভূমিকা অন্যগুলো সেটা আছে, যেমন শেখ রেহানাকে একটা বাড়ি প্লট দিল মাত্র ধানমন্ডি 6 নম্বর রোডে, এটা প্রতিহিংসা বশত খালেদা জিয়া সেটা পরে ক্যান্সেল করে দিয়ে থানা করলেন, এবং সে থানা উদ্বোধন করতে দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গেলেন। তো পরে আবার প্রতিশোধ হইল, তার 165 কাঠার বাড়ির থেকে, ক্যান্টনমেন্ট থেকে হাসিনাও সেটা সরাই দিল, এত বড় বাড়ি কেন রাখবে, এটা হলো। তো এখন যদি প্রতিহিংসা না যেতে চায়, প্রধানমন্ত্রী যেটা বলছেন ভালো, এটা যদি রাখা যায়। আবার যদি উনি ইউনুসের সাথে লন্ডন বৈঠকে যে ললিপপ ইউনুস সাহেব তাকে দিয়েছেন, সেই সুরে সুরে সে সুবাদে যদি থাকেন, তাহলে আমরা বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অপেক্ষা করতে হবে। জি, আপনি যে প্রশ্নটি করতে চেয়েছিলাম, ইতিহাসের কথা যখন বলছেন, ইতিহাসে তো তাদের নামে সোনালী অক্ষরে লেখা থাকে যাদের অবদান আমরা বলে শেষ করতে পারবো না, বা যাদেরকে আমরা বীর বলি, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য বা যে কোনো মানুষের জন্য ভালো কিছু করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদিকে এবার পাঠ্য বইয়ে যুক্ত করা হচ্ছে, তাকে নিয়ে পাঠ্য বইয়ে একটি জায়গা দেওয়া হচ্ছে। আপনি তার বীরত্বের কোন জায়গাটি দেখেন যে কারণে সে পাঠ্য বই জায়গা করে নিতে পারে? এত একটা সহজ প্রশ্ন করলেন, উত্তর দেওয়া তো আমার জন্য কঠিন, কারণ ওসমান হাদি বীর হইল কেমনে সেটাই তো আমি এখনো বুঝি নাই। এরপর তো আমার বাড়ি যাওয়ার সময় এরা ধরে মারবে। ওসমান হাদি নজরুলের পাশে ওইখানে ঢাকা ইউনিভার্সিটি ঢুকলো কিভাবে, সেটা কি কেউ চেষ্টা করে বের করেছেন? আপনি হয়তো বুঝতে পারেননি, কিন্তু পাঠ্যপুস্তক অধিদপ্তর নিশ্চয়ই বুঝেছে। পাঠ্যপুস্তক অধিদপ্তর বুঝবে, কারণ যারা এখন পাঠ্যপুস্তক ছাপাবে তারা তো ইতিহাস বদলাই ফেলতে চায়। তারা তো এর আগে বঙ্গবন্ধু কি এটা স্বীকার করতে চায় না, 71 স্বীকার করতে চায় না, তারা বাপ স্বীকার করতে চায় না। আমি আরো আগে একবার টেলিভিশনে বলছিলাম যে আমার বাপ কে, এটা তো আমি জন্ম হয়ে বুঝি নাই। মা বলছে, চাচা বলছে, ফুফু বলছে, খালা বলছে, তারপরে বাপ কোলে নিয়ে পিঠে চাপা চাচা আব্বু আব্বু করছে, তারপরে আমি চিনছি এটা বাপ, তারপরে পত্রিকা লেখা হয়েছে বাপ। এখন এরা আইসা বাপই অস্বীকার করে ফেলে। তো বাপ যদি অস্বীকার করে ফেলে, বঙ্গেতে জন্মে যে হিংসে বঙ্গবাণী, তারপরের অংশটুকু আর নাই বললাম, তাহলে এগুলা কি হয়? এটা কোন জায়গায় যায়? আমরা তো অনেক জাদা বলি, এগুলা কোন জাদায় পড়ে যায়? হ্যাঁ, ভাব স্বীকার করতে চাইবে না। আচ্ছা, বঙ্গবন্ধু বাদ দিয়ে, 71 বাদ দিয়ে এই দেশ থাকে নাকি? এটার অস্তিত্ব থাকে নাকি? এখন তারা যদি বলে তারা এই এখনকার গণ অভ্যুত্থানে বা গণ আন্দোলনে অংশগ্রহণ করছে, তো আমরা করি না? আমরা কি কলা চুষছি? 69-এ আমরা চষে বেড়াইছি না? তখন টকবগে ইউনিভার্সিটির ছাত্র না? সেই সময় রাজনীতি আমরা দেখেছি না? এখন 2 দিনের যুগী বাতেরা অন্য কইয়া কেউ যদি হঠাৎ করে কিছু করতে চায়, এগুলো আলটিমেটলি টিকে না।
আচ্ছা, ইতিহাসের বিবেচনায় এটা মিলিয়ন তার মানে আপনি বলছেন এটা টিকবে না? এটা টিকার সম্ভাবনা থাকবে না। টিকবে কখন? যে কদিন জামাত যদি ক্ষমতায় থাকে বা ওরা যদি এরকম জোর জবরদস্তি মফ করে যে কদিন রাখে। আর আপনার কবরই তো থাকে না অনেক সময়। শেখ হাসিনা কি কম চেষ্টা করছে চন্দ্রিমা উদ্যান থেকে কবর সরাই ফেলার জন্য জিয়াউর রহমানের? লুই কানের ম্যাপ ট্যাপ আনলো, টাকা খরচ করে আনলো, পারছে নাকি? কারণ এটা টিকে গেছে, পারে নাই। আরও কি হইলো, কপাল গুনে এবার খালেদা জিয়ারও সেখানে কবর হইলো। এখন শোনা যায় ওখান দিয়ে আরও একটা কবরের জায়গা নাগিয়ে আছে, ভবিষ্যতে আরও কারো একজনের জায়গা হবে। আর এই কবর কীভাবে হয়? নসিবের কিছু ব্যাপার আছে। যিনি দেশ স্বাধীন করেন, বঙ্গবন্ধু জাতির জনক, তার 570 দিয়ে গোসল হয় নসিবের কারণে। কেমন কিছু একটা ঘটলো দেখা। আর তার ওই যে রেড ক্রসের কাপড় দিয়ে জানাজা হয়। আর জিয়াউর রহমান যেহেতু তাকে মারার পরে দুইজনকে কিন্তু মারছে, আর্মিরাই মারছে। হ্যাঁ, একজন হয়েছেন প্রয়াত, বঙ্গবন্ধুকে বলে প্রয়াত শেখ মুজিবুর রহমান, আর জিয়াউর রহমানকে বলে শহীদ জিয়াউর রহমান, কিন্তু দুইজনই আর্মির হাতে মৃত। কেমন? তার কবর হইল, যেহেতু গভর্নমেন্ট আউট হয় নাই, সাত্তার গভর্নমেন্টে ছিল, তখন তার কবরটা কিভাবে হইল? যে ম্যাপটা আর্কিটেক্ট দিয়ে এমনভাবে করা হইলো, স্পিকার চেয়ার থেকে বসে তাকাইলে সোজা যেন জিয়াউর রহমানের মাথা বরাবর হয় কবরের। অর্থাৎ কবরের শুয়ে জিয়াউর রহমান সোজা স্পিকারকে দেখতে পারবেন। তো এগুলো হইল সময়ের বরপুত্র। সময়ে যখন সুবিধাজনক হয় তখন সেটা ঘটে, সময় না হলে। ধন্যবাদ, ধন্যবাদ। আর ওই একটা কথা বলছিলেন যে, আমি আবারও বলি, সবসময় বলি, হাসিনা পালিয়ে গেছে, এটা আমি বলি না। হাসিনা পালালো কোথায়? হাসিনা কি নিজে হেলিকপ্টার চালিয়েছে? আমি আগেও বারবার বলছি, হাসিনা কি ইরানের শাহ নাকি? আমাদের এখানে এসেই বলেছেন। হ্যাঁ, এখানে বলি হাসিনাকে কারা পাঠাইলো, কোথায় আলাপ করে পাঠাইলো, কিভাবে আরেক দেশে পাঠাইলো, সেগুলা তো এখন বাসুরের নাম নিতে মুখে মানা, সেটা তো বলবেন না। বাইর করুক, বাইর করলে দেখা যাবে। তাহলে বিষয়টা কি এমন যে উনি পালাননি, ওনাকে জোর করে নিয়ে গেছে? উনি পালান নাই, জোর করে না, সমঝোতার মধ্যে। উনি পালান নাই, ওনাকে যেতে যে কোনোভাবে হোক বাধ্য করা হয়েছে। এগুলো যদি আপনি তদন্ত করে বের করেন তখন দেখা যাবে উনি কি যেতে চেয়েছেন। আমরা যতটুকু যেতে তো চান নাই। এমন তো বাইরে কথা শোনা যায়, উনি বলছে ঠিক আছে আমার আটকা রাখো, না হলে ক্যান্টনমেন্টে দাও, না হলে ইয়েতে টুঙ্গি ভাড়া পাঠাও। তো এসব কথা গোপালগঞ্জ নিয়ে যেতেও তো মনে হয় তিনি বলেছিলেন। হ্যাঁ, ওই তো টুঙ্গি ভাড়া আর কি। হ্যাঁ, সেগুলো বলছে না, শোনা যায় তো। তো এগুলো যদি আপনার ইউনুস মার্কা কিংবা তার সাথে ললিপপ খাওয়া মার্কা তদন্ত না হইয়া যদি আরেকটা নিউট্রাল তদন্ত হয়, তখন সব কিছু বের হয়। বুঝতে পেরেছি, ধন্যবাদ, ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, আমরা কথা বলছিলাম ইতিহাস নিয়ে। আমরা সরকার পরিবর্তন হলে ইতিহাসের পরিবর্তনও বিভিন্ন সময় দেখতে পাই, ইতিহাস বিকৃতিও দেখতে পাই। এটি কেন হয় শুরুতে জানতে চাই, এরপর আরো প্রশ্ন রয়েছে, আগে এটি জানবো। ইতিহাস কেন বিকৃত হয়ে যায়? সরকার বিকৃত করার চেষ্টা করা হয়, বা কেন ইতিহাসের পরিবর্তন আনার চেষ্টা করা হয়? চেষ্টা করা হয় যে দলীয়করণ। কারণ আমরা আমাদের ইতিহাসকে তো আমাদের ইতিহাসের মতো চলতে দেই না। আমরা যখন আমাদের ইতিহাসকে আমাদের মতো চালাতে চাই, তখনই বিকৃতি শুরু হয়। যেটা বঙ্গবন্ধু থেকে শুরু যদি করে, বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধুর মতো করে লিখবো কেন? বঙ্গবন্ধু বাদ দিতে হবে। আবার শহীদ জিয়ার যদি কোনো অবদান থাকে তাহলে ঠিক আছে, সেটা রাখবে কেন? আমরা এখন যখন ক্ষমতা আছি তখন সেটা রাখবে না। উনি শহীদ জিয়া না, ওনার কোনো অবদানই নাই। উনি মুক্তিযুদ্ধও ছিলেন কিনা, মুক্তিযুদ্ধের সময় উনি পাকিস্তানের এজেন্ট ছিলেন। তো এই আবার এরা যখন ক্ষমতা আসে, এরা আবার এটা করে। আপনি প্রশ্ন তুলেছেন যে হাদির ইতিহাস আবার আমাদেরকে পাঠ করতে হচ্ছে। আমি যদি একটু আবার ক্লিয়ার করে বলি আপনাকে, যে আমার বাবা তো একরকম ইতিহাস পড়েছেন, আমি একরকম ইতিহাস পড়েছি, আমার সন্তান যে হবে সে একরকম ইতিহাস পড়বে। তাহলে একই পরিবারের আমরা তিনজন তিন ধরনের ইতিহাস পড়লাম। এটির তো একটি বিভেদ সৃষ্টি হবে, আমাদের মাঝেই বিভেদ সৃষ্টি হবে, একটি পরিবারেই বিভেদ সৃষ্টি হবে। তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে এটি দেশেও একটি বিভেদ সৃষ্টি করতে পারে যে কোনো সময়। তাহলে এই সমস্যা থেকে সরে যাওয়ার বা এই পরিত্রাণ পাওয়ার উপায় আসলে কি? এটা হচ্ছে যেমন ধরেন আপনি হাদির ঘটনা দিয়ে ধরেন, হাদি একটা সিম্বলিক হিসাবে আসছে জামাত শিবিরের ঘটনা থেকে, যে তাদের তো কোনো বীর নাই, তো তারা একটা অলিক বীর বানাবে। তাদের কোনো বীরের রচনা ইয়েতে নাই, পাঠ্য বইতে নাই। তো তাহলে কি করবে? তাদের যাদেরকে নিয়ে লিখবে, তাহলে আলবদর, আল শামস, এগুলা সবগুলো একসাথে আসবে। তো আল শামসের ইতিহাস তো এখানে চলবে না, এটা তো পাবলিক নেবে না। তাহলে তথাকথিত এক বীর বানালো তারা, এই বীরের ইতিহাস দিতে হবে। এই বীরের ইতিহাস কি তাহলে? অনেকে আমাকে শেষ করতে দেন। এই বীরের ইতিহাস তাহলে আমাদের
পাঠ্যপুস্তকে যদি যাওয়ার আগে তাহলে পাবলিককে জানাতে হবে, পাবলিককে পড়তে দিন যে এই বীরের ইতিহাসটা আমরা পাঠ্য বইতে রাখতে চাচ্ছি, তাহলে মানুষ দেখবে যে কি বীর হচ্ছে শাহ মা হাদি কি কেন এত বীর হয়ে গেল, সেটা তাহলে মানুষ বুঝতে পারবে। এখন আপনি যদি মানুষকে সুযোগ দেন সেইভাবে, আপনি যেহেতু জামাত ক্ষমতার কাছাকাছি বা ক্ষমতায় তাদের চাপে ওকে রাখা হবে, নতুবা এরকম নিকৃষ্ট ডিসিশন টেক্সট বুক বোর্ড নিতে পারে না যে হাদিকে এর পাঠ্য বইতে দিতে হবে। আমাদের সন্তানরা হাদির কাহিনী শুনবে যে অশ্লীল বাক্য বলে যে ইয়ে হয়েছে, জনপ্রিয় হয়েছে, যার কোনো ইতিহাসই নাই, যার একটা টিচার ছিল, যার ইভেন জুলাই আন্দোলনও আমি তার কোনো অস্তিত্ব দেখে নাই। জুলাই আন্দোলন যেটা হয়েছে, যেখানে আমরা আমাদের ছাত্র নেতাদের যেগুলো দেখছি, যে এনসিপিতে এখন অধিকাংশ নেতা, হাদিকে তো আমি তো এখানে কোথায় দেখি নাই। তাহলে এ কিভাবে বীর হয়ে গেল? তা আমার সন্তান যদি এর কাহিনী পড়তে হয় তাহলে আমাকে আগে জানাতে হবে যে এ কিভাবে বীর, এবং এর নিয়ে যদি কিছু প্রকাশ করতে হয় সেটা জাতিকে আগে পড়তে দিতে হবে যে আমরা এটা পড়তে দিতেছি, এবং তার মতো বীর কত লক্ষ কোটি বাংলাদেশে পড়ে আছে তখন বের হবে। সম্ভবত আপনি বললেন যে জামাতের প্রেসারে আসলে তাকে পাঠ্য বইতে রাখার উদ্যোগ। জামাতের কোনো বীর নাই, আমি যেটা বলতেছি, তো জামাতের কোনো বীর নাই। জামাতের বীর যেগুলো আছে সেগুলো তাদের বীর, মানে আপনি বলছেন জাতি যে তাদের এগুলোর প্রেসারে বীর রাখা হিসেবে তো নেয় না, তো তারা একটা বীর বানিয়েছে এবং আচ্ছা, তারা এই না, আপনি কল্পিত যেমন তাদের বীর কথা বানিয়ে বললেন, নজরুলের পাশে তাকে কবরও দিয়েছে জি, এবং একটা মাতম তৈরি করেছে, কিন্তু পাবলিক এটা খাচ্ছে না। কিন্তু অন্যদিকে তো আবার আমরা শহীদ ওসমান হাদির ভাই ওমর হাদি, তার ফেসবুক পোস্টে দেখলাম যে সেখানে তো আবার জামায়াতের আমিরের যে পিএস বা এরকম একজনের নাম দেখেছি যে জামায়াতের কাউকে অভিযোগ করেছেন বা পিএস কে অভিযোগ করেছেন, সেই নাম কেন উঠে আসলো তাহলে? আরে বাবা, জামাত কি তাকে ভালোবেসে ইয়ে করছে না? জামাতের একটা দরকার, তাদের একটা বীর দরকার, বলতেছে না? এই জন্য তারা একটা কল্পিত বীর বানিয়েছে। দিস ইজ নট লাভ ফর হাসান, এটা মানে হেট্রেড টু ইয়াজিদ, এটা আমার নিজের একটা, অন্যদেরকে ঘৃণা করব, অন্যদের বীর থাকবে কেন? এবং যেগুলো জাহানারা ইমাম বা আদার্স অন্যদের যে ইতিহাস পড়ানো হচ্ছিল, যে অন্যান্য বীর মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের যে জীবনী যাচ্ছিল, এগুলা কেন পড়াচ্ছ? এগুলাকে বাদ দিয়ে তাহলে কারটা পড়াবা? তাহলে নিজামীর পড়াবা, গোলাম আজমের পড়াবা? না, এগুলো খাবে না, তাহলে কি করবো? হাদি একটা বানাইছে। জি, আপনি যেমনটি বলছিলেন যে হাদির বিষয়ে জানাতে হলে আমার সন্তানকে বা আমাদের সন্তানকে ভিডিও দেখাতে হবে, শোনাতে হবে বিভিন্ন বিষয়গুলো। তাহলে হাদির তো অনেক এমন কথা রয়েছে বা এমন অনেক ভাষা রয়েছে যেগুলো আসলে শোনানো সম্ভব না, যেগুলো অশ্রাব্য, সেক্ষেত্রে কি করব? ওই জন্যই তো বলতেছি, এটা পাঠ্য বই তো তোলার আগে জাতিকে প্রেজেন্ট করতে হবে। আমরা এই মহান বীর শামা হাদি সম্পর্কে জাতিকে জানাতে যাচ্ছি, শামার ব্যাখ্যা আবার আমার কাছে চাইেন না, তো জাতিকে জানাতে যাচ্ছি তার এই গুণের কারণে, তো পাবলিক দেখবে, তখন পাবলিক যদি নিতে পারে তো নিবে। জি, ধন্যবাদ। জনাব বদিউর রহমান, আপনার কাছে আবারও আসতে চাই। আগে আপনি তো নিশ্চয়ই জানেন যুক্তরাজ্যে একটি ঘটনা ঘটলো, সেখানে ডিম ছোড়াছুড়ির একটি ঘটনা ঘটেছে। যদি একটু দেখলাম, আচ্ছা, সেখানে আওয়ামী লীগের যে রাজনীতি বলা হচ্ছে যে আওয়ামী লীগের যারা ওখানে ছিলেন তারাই ডিম নিক্ষেপ করেছেন, সেখান থেকে যদি বলি যে আওয়ামী লীগের এই রাজনীতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বা আওয়ামী লীগের যারা সমর্থক যারা আসলে ডিম নিক্ষেপ করলেন এবং বিক্ষোভ করলেন, এই বিষয়গুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আরেকটু যদি বলতে চাই যে এটি তো প্রথম ঘটনা নয় ডিম ছোড়াছুরির, তাই না? তো আসলে এই ডিম ছোড়ার রাজনীতি তো আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি, এটা কেন ঘটছে আর কেনই বা সৃষ্টি হলো? এই দেশের রাজনীতির একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে। আমরা এর আগে এগুলো দেখেছি না, যে কোনো এক বড় নেতার বাসার সামনে ট্রাকে করে সমস্ত ময়লা রেখে দিয়েছিল, সেই ঘটনা আমরা দেখেছি। ডিম মারা এগুলো একটা প্রতিবাদের অংশ, কারণ সবাই বলে ডিম ছুঁড়েছে। এর আগেও তো আমরা দেখছি কার কপালে, ওই যে আমাদের বাজাই জানাপা জাতীয় নাগরিক পার্টির কার মাথায় ডিমের ছবি, সভাপতি, কার দিকে, আমি ওইসব এইগুলোর নামটা মনে রাখতে পারি কম। তো ডিমের ছবি দেখলাম। কোন একটা শক্তিকে যদি আপনি জোর করে দমায় রাখতে চান,
তাহলে সে প্রকাশের জন্য একভাবে না একভাবে বেরোবে। খরস্রোতা নদীতে বাঁধ দিয়ে পানি আটকাতে পারবে না, ওটা পার ভেঙে চলে যাবে। কিংবা পারও যদি শক্ত করে বাঁধেন তাহলে সেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে যাবে। কেমন? তো এখন আওয়ামী লীগের মতো একটা শক্তিকে আপনি নাজায়েজ করে দিলেন, পোলা পাইনে যমুনার সামনে যাইয়া ভেসকি দিল, তখন ইউনূস তার কথা পাল্টাইল। ইউনূস আগে কি বলছিলেন যে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করব না। বাজার বাংলাদেশ জাতীয়তা দল এরা তো সবসময় বলছে রাজনৈতিক দল নিষিদ্ধ হবে না, কিন্তু দুইজনই তো কথা রাখে নাই। ইউনূস পরে দেখলো যে মুখে এটা বললো, কিন্তু যেই ছেলেপেলেরা ওই জানাফা তাদের ছেলেপেলেরা যাইয়া তখন যখন বেসকি দিল যমুনাতে, তখন কায়দা করে বললো যে না নিষিদ্ধ করি নাই, তবে কার্যক্রম নিষিদ্ধ করলাম। কথা তো একই। তো ইউনূস করে গেল এইভাবে। আর বাজাদ সরকার গঠনের পরে সবচেয়ে নিকৃষ্ট এবং ন্যাক্কারজনক কাজ করলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করে। এটা বাজাদের জন্য ভালো হয় নাই। হ্যাঁ, আওয়ামী লীগের শেখ হাসিনা বাজারদের উপর যথেষ্ট অত্যাচার করছে, সেই পল্টনের সমাবেশটাকে ধূলিসাৎ করে দিয়েছে, সবই করছে, কিন্তু রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হয়। রেস করছে, মিটিং করতে দেয় নাই, গোলাপবাগ মাঠে পাঠাই দিছে, এই জাতীয় অনেক কিছুই ঘটেছে, ঠিক আছে। তো সেটার জন্য এখন তাকে নিষিদ্ধ করে দিবেন, নিষিদ্ধ করে রাখবেন কোথায়? সামাল দিবেন কোথায়? এই শক্তিগুলো তো রয়ে গেছে। আমি তো জামাত নিষিদ্ধ করার পরও হাসিনার বিরুদ্ধে কথা বলছিলাম লাইভে, যে জামাতের মতো দলও নিষিদ্ধ করার দরকার নাই। মুসলিম লীগের মতো ভোটে ন্যাচারালি উইড আউট হয়ে যাক, ফেয়ার ভোট হোক, আর জোটও উঠে যাক। যে জোট উঠে গেলে তখন ওই যে এখন যেগুলা একজন না দুইজন না সব মন্ত্রী টন্ত্রী কি হয়ে গেল না আমাদের, এরা কোনো পার্টিগুলা উইড আউট হয়ে যাবে, নতুন পার্টি আসবে। তো আওয়ামী লীগকে আপনি বন্ধ করে দিবেন, তারা সুযোগ পাইলে ডিম মারবে না, সুযোগ পাইলে জানাজা গিয়ে জয় বাংলা স্লোগান দেবে না, সুযোগ পাইলে মিছিল করবে না, এটা তো হয় না। একসময় ত্যক্ত বিরক্ত হয়ে তখন আপনি দেখবেন যে না আসলে তো এটা শক্তি। কেমন? আর এখন যেটা বলা হয়েছে সে বিরোধী দল, বিরোধী দল নাই, এখন এক দল। এই যে বাজাই যেটা বাংলাদেশ জামাতে ইসলামী আর বাজাই এরা আলাদা দল নয়, এরা এক দল। এখন সাজতে হয় বিরোধী দল, সেই জন্য একটাকে বিরোধী দল সাজিয়েছে, এভাবে আপসে আপসে চলবে। আপনি যেহেতু নিষিদ্ধের কথা তুললেন, তো আপনার কাছে আরো একটি প্রশ্ন তুলে ধরি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে বৃহৎ একটি গোষ্ঠীতে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে এবং বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার বহাল না করলে দেশের স্থিতিশীলতা অর্জন করা কঠিন হবে। আপনার কি সেটিই মনে হচ্ছে কিনা জানতে চাই, এবং আওয়ামী লীগকে বাইরে রেখে আসলে দেশে স্থিতিশীলতা অর্জন করা সম্ভব হবে কিনা? মনে হয় না, কারণ আপনি বঙ্গবন্ধু হত্যার পরে কত রকমের কূটকৌশল হয়েছে দেখেছেন না? ন্যাচারাল জাস্টিসও হয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরে একটা ন্যাচারাল জাস্টিসও ঘটেছে। কেমন? তারপরে আবার এরশাদ আসলো, তো আওয়ামী লীগকে তো এরশাদ টেনে নিল। শেখ হাসিনা বলল যে যারা এরশাদের নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। তো জাতীয় বেঈমান হবে বলে 24 ঘন্টার মধ্যে ইউটার্ন হয়ে চলে গেছে না? রাজনীতিতে পোলারাইজেশন চলে। এখন যে জি এম কাদের সাহেব বলতেছেন যে এটা, উনি এখন ভালো কথাই বলছেন। তো হাসিনার আমলে এরশাদকে আবার গৃহপালিত বিরোধী দলের নেতা বলছে না। এরশাদ বলে আমি সুস্থ, কিন্তু হাসিনা বলে অসুস্থ। হাসিনা চাইতে বড় ডাক্তার তখন কেউ ছিল, তারে ফাটাই দে সিএমএইচ। তো এই পোলারাইজেশনগুলো হতে গেলে এখন আওয়ামী লীগকে কি বাজার বেশি টানবে সুবিধার জন্য, সামনে যে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে সেগুলোতে, নাকি এখন জি এম কাদের সাহেবরা পারিবারিক রাজনৈতিক দল তো মোটামুটি আওয়ামী লীগের জন্য যখন যেদিকে কথা বললে সুবিধা হয় তখন সেদিকে যাবে, বলবে, পোলারাইজেশন হবে। কিন্তু তৃণমূলে যার জন্ম, এই দেশে একমাত্র দল তৃণমূলে জন্ম আওয়ামী লীগ, তো সেটার তো তৃণমূলে সাপোর্ট রয়ে গেছে। বাজাদের জন্ম ক্যান্টনমেন্টে, জিয়াউর রহমান সাহেব ক্যান্টনমেন্ট থেকে আশা করছেন। জাফা জাতীয় পার্টির জন্য ক্যান্টনমেন্টে। হ্যাঁ, তো ওগুলো এখন সুর পাল্টাইয়া এইসব কথা বলবে, কিছু ভালো কথা বলবে, মানুষের ভালো লাগবে। কিন্তু আমি যেটা পরিষ্কারভাবে আমার ক্ষুদ্র জ্ঞানে রাজনীতির পর্যবেক্ষণ থেকে বলি যে একটা মারাত্মক কাজ করেছে বাজাদ আওয়ামী লীগের নিষিদ্ধ করে। জি,
উত্তর পেয়েছে। জনাব আনিস আলমগীর, যেহেতু নির্বাচনের কথা উঠলই, প্রশ্ন করতে চাই আপনাকে এ বিষয়ে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, নির্বাচনী শর্ত পূরণ করতে পারলে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। বিষয়টি আপনি কিভাবে দেখেন? এবং সেই সাথে একটু বলে রাখি যে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক থাকবে না, তাহলে নির্বাচন কমিশন আসলে কিভাবে বুঝতে পারবে যে কারা আওয়ামী লীগের প্রার্থী বা কারা কোন দলের, সেটি জানতে চাই। আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। জাহিদ খুব ভালো আশাবাদ ব্যক্ত করেছেন যে ওদেরকে ইলেকশনে দিবে, কিন্তু ইলেকশন কমিশন যে পদ্ধতিতে এগোতে চাচ্ছে, পত্রিকায় যেটুকু খবর এসছে, সেখানে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন থেকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। কারণ সেখানে তারা একটা আইন চেঞ্জ করতে যাচ্ছে। সেখানে আপনি কোন দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সেটা ডিক্লেয়ার করতে হবে। এখন আওয়ামী লীগের কোনো পাতি নেতা যদি কোনো গ্রামের কোনো কমিটিতে, ইউনিয়ন পর্যায়ের কমিটির সভাপতি বা সেক্রেটারি বা যে কোনো পদে থাকুক, কেউ না কেউ তো আছে, তো ওই ছেলে ওই মেয়ে যদি ইলেকশন করতে যায়, তাহলে সে তো তথ্য গোপন করতে পারবে না। ওই তথ্য যখন সে গোপন করবে, তখন আপনি এই আওয়ামী লীগের যে কমিটি করেছিল, ওই কমিটির কাগজ এনে তার প্রতিপক্ষ সেটা ইলেকশন কমিশনকে দেবে। দেওয়া মানে হচ্ছে তার নমিনেশন পেপার বাতিল হয়ে যাবে। সো আওয়ামী লীগকে ইলেকশন থেকে বাদ দেওয়ার জন্য ইলেকশন কমিশনেই এই মানে কূটবুদ্ধি করতেছে। সরকার যদি চায়, সরকার যদি মানে নাও চায়, তাহলে এই আইন চেঞ্জ করার মধ্য দিয়ে তারা কিন্তু এমনিতেই চান্স পাবে না। এবং সরকার যদি এটা করে, তাহলে একটা বড় ধরনের নির্বুদ্ধিতার আরেকটা প্রমাণ দেবে। কারণ গ্রাম পর্যায়ে এই যে ইলেকশনগুলো, এখানে কিন্তু দল দেখে মানুষ ভোট দিতে চায় না। এখানে দেখতে চায় একটা ভদ্র, নম্র এবং সমাজে প্রভাবশালী, সমাজের কাজে আসবে সেরকম ব্যক্তিকে। শেখ হাসিনা এটাকে 2014-15 দিকে করে এই দলীয় প্রতীকী নির্বাচনের ব্যবস্থা করে এটাকে ধ্বংস করে দিয়ে গেছেন বলবো আমি। এই ধ্বংস করার থেকে রক্ষা করার জন্য দলীয় প্রতীক বাদ দিতে হবে। দলীয় প্রতীক বাদ দিয়ে আপনি যদি আবার দল নিঃশেষ করার একটা একদলীয় ইলেকশন করার চিন্তা করেন, একদলীয় মানে হচ্ছে যে বিএনপি জামাত সব সুরে সুরে ইলেকশন যেগুলো থাকবে, ABCD পার্টি, তো তা কিন্তু লাভ হচ্ছে না। তাহলে আপনি অন্তত গ্রাম পর্যায়ে মানুষকে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেন। সে কোন দল করছে, অতীতে কোন দলের সাথে ছিল, সেটাতে প্রতিবন্ধকতা তৈরি করেন না। এবং জাহিদ যদি সেই অর্থে যদি চায় তাহলে ভালো। আর যদি বক্তৃতাবাজির জন্য এটা করে থাকে এবং চালাকি করে বলতে থাকে আমরা তো ইলেকশন করতে না করছি না, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে, আবার এদিক দিয়ে আইনও থাকবে, দুইটা একসাথে হবে না। জাহিদুর রহমান তো আসলে কথা বললেন, অন্যদিকে আবার আমরা দেখতে পেলাম যে জাতীয় সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা প্রশ্ন তুলেছিলেন, স্থানীয় নির্বাচনী কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নিতে পারবেন কিনা। তখন কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী আসলে কৌশলে উত্তরটি এড়িয়ে গেছেন, সবাই দেখেছে, নিশ্চয়ই আপনিও দেখেছেন। একদিকে নির্বাচন কমিশন আসলে বলছে আচরণ বিধিতে কাউকে বাদ দেওয়ার বিধান নেই, অন্যদিকে ক্ষমতাসীন দল এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানাচ্ছে না। তাহলে এই বিষয়টি আসলে মাঠ পর্যায়ে কোনো নতুন রাজনৈতিক সমঝোতার প্রকাশ করছে কিনা, কি মনে হচ্ছে? সমঝোতার কি প্রকাশ করছে আমি জানি না। বিএনপি যদি মনে করে যে এটা করে আওয়ামী লীগের ভোট পাবে, তাহলে ভুলের স্বর্গে থাকবে তারা। কারণ আওয়ামী লীগের ভোটাররা বিগত সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে। ভোট দিয়ে তারা নিজেরা এখন ফিল করছে যে আমরা প্রতারিত হয়েছি, কারণ আমাদের দলটাকে নিষিদ্ধ করে দিয়েছে। ইউনূস কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে, পাকাপাকি করে এখন নিষিদ্ধ করে দিয়ে গেছে বিএনপি। তো তাহলে তারা সেখানে প্রতারিত বোধ করছে এবং তারা এরও আশা করেছিল তাদের নেতা কর্মী যেগুলো জেলে পৌঁছতেছে, মাসের পর মাস বিনা বিচার আটকে আছে, তারাও মুক্তি পাবে তারা আশা করেছিল। সেখানেও কোনো সিগনিফিক্যান্ট উন্নতি হয় নাই। 2-4 জন মুক্তি পেয়েছে সাধারণ মানুষ, কিন্তু পদধারী সাধারণ পর্যায়ে ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য পোস্টে যারা ছিল আওয়ামী লীগের এবং মেয়র, উপজেলা চেয়ারম্যান, যে সমস্ত ব্যক্তিগুলো ছিল সবগুলো আটকা পড়ে আছে। তো তাদের এই পরিচয়ের জন্য তারা বেরোতে পারছে না। তাদেরকে যখনই তারা জেল থেকে মুক্তি পাচ্ছে, তখনই তাদেরকে পাল্টা আরেকটা মামলা দেওয়া হচ্ছে এবং এটা প্রশাসন তরফ থেকে দেওয়া হচ্ছে। হয়তো সরকার এটা জানেও না, কিন্তু প্রশাসন তরফ থেকে এটা দেওয়া হচ্ছে। উচ্চ মূল্যের টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে অনেকে বেরোচ্ছে। আবুল বারাকাতকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। আবার উনি তো দল করেন না, উনি দলের বাইরে মনে করেন, ওনাকেও করছে। কিন্তু দলীয় গুলা তো কি অবস্থা, দলীয় গুলা তো বের হতেই পারছে না।
চুনোপটি 2-4 জন বের হচ্ছে, কিন্তু সেটা দিয়ে দলগতভাবে যে তাদের উপর যে খড়ক নেমেছে সেটা যে কমছে তা না। আমি এটা বলতেছিলাম যে এই জন্যই যে তাহলে তারা বুঝতেছে যে তারা আসলে প্রতারিত। তো সেই প্রতারিত অবস্থায় এই স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে ভোট তাদেরকে না দিতে দিয়ে, তাদের প্রার্থীকে আসতে না দিয়ে যদি মনে করা হয় যে এই ভোটগুলো আমরা পাবো সেই জন্য সুবিধা নেব, এটা তাহলে হিতে বিপরীত হবে। বরং এই লোকগুলো জামাতকে ভোট দিয়েও বিচিত্র কিছু নয়, কিন্তু ভোট দিবেই না। প্রধান নির্বাচন কমিশনার তো আবার বললেন যে স্থানীয় সরকার নির্বাচনে অনেক রক্তপাত হতে পারে। উনি কি বোঝাতে চাইলেন, যে সিচুয়েশন কি বেশি ক্রিটিক্যাল হবে? রক্তপাত তো হবে, এই যে এইরকম পরিস্থিতি থাকলে তো রক্তপাত হবেই, কারণ তখন ক্ষমতা কে নেবে সেটার প্রতি। আর স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত যে নতুন কিছু তা না, এটা আগে থেকেও এরকম গোলযোগ হয়তো। এটি নির্ভর করছে আপনি কতটা দক্ষতার সাথে সেটা সামাল দিতে পারেন। সেই কথার পরিপ্রেক্ষিতে একজন জামায়াত নেতা তো আবার বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার এই ধরনের কথা বলতে পারেন না। হ্যাঁ, পারেন না, ওনার উচিত না। তো হবে বললো আপনারই তো এটা ট্যাকেল করার কথা, আপনি তো ট্যাকেল করবেন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের অধীনে হয়, তো সরকারের অধীনে যখন হয় তখন সরকারি দলের প্রভাবিক খাটে, সরকারি দলের মাস্তান, সরকারি দলের ওই পাতি মাস্তান এরাই নির্বাচিত হয়, এবং থানাগুলো এদেরকে সহায়তা করে, পুলিশ এদেরকে সহায়তা করে, প্রশাসন এদেরকে বিজয়ী হয়ে আসতে সহায়তা করে। তো প্রশাসন যদি নিরপেক্ষতা হারায় তখন এই রক্তপাত হওয়ার তো সম্ভাবনা থেকেই যায়। জি, ধন্যবাদ। মজিবুর রহমান, আপনার কাছে আবারও আসি। গতকাল জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নেতা হাফিজ আব্দুল মুনতাকিম বলেছেন তার পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ সেই জামায়াতের এমপি জন্মেছেন 1981 সালে। এটি কিভাবে সম্ভব জানতে চাই শুরুতে। এবং এর আগেও কিন্তু জামায়াতের বেশ কিছু এমপি নানান ধরনের বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন। সেই জায়গা থেকে একটু জানতে চাই, একজন এমপি বা একজন সংসদ সদস্যের কি ধরনের যোগ্যতা নিয়ে আসলে সংসদে যাওয়া উচিত, বা যোগ্যতা কতটুকু থাকা উচিত? যোগ্যতা তো নির্বাচন কমিশন, আমাদের গঠনতন্ত্র সেগুলাতে স্থির করা আছে। ওই যোগ্যতা নিয়ে তো সবাই ভোটে আসছে, এবং ব্যাখ্যার সময় দেখা যাবে কেউ হয়তো ঋণ খেলাপি হইলে ভোটে দাঁড়াতে পারবে না, আবার কেউ ঋণ খেলাপি হইলে কেমনে ব্যাখ্যা দিয়ে হয়ে যাবে। আপনি খোদ নির্বাচন কমিশনের বা প্রধান নির্বাচন কমিশনের যে কথাগুলো বললেন যে রক্তপাত হবে তবে, এটা নিয়ে তো একটা প্রশ্ন আসে, নির্বাচন কমিশন নিউট্রাল আছে কি? দ্যাটস দ্য বিগ কোয়েশ্চেন। কারণ এই নির্বাচন কমিশন নিয়ে আগেও একটা প্রশ্ন ছিল, আগেরগুলো তো প্রশ্ন মধ্যে ছিলই, এটা নিয়েও ছিল যে এদের ডিএনএ টেস্ট করলে তারা কে কোন অরিজিন থেকে এসেছে। যে কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশন, তার অতীত খুঁজলে দেখা যাবে ওই যে ইউনিয়ন পরিষদে যেটা বললেন অতীতে কোথাও কোনো পার্টি করছে কিনা, তো এদের যদি অতীতটা খোঁজা হয় তাহলে তো আমরা তো জানি, অনেককে তো চিনি, কে কার লোক, কে কোন সময় কোথায় ছিলেন, কিভাবে আসলেন, কোন দলের সময়। তো সেই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে, এবং সবাই যদি একজোট হয়ে একজনকে ঠেকানোর জন্য ব্যস্ত হয়, এখন জামাত চাইবে আওয়ামী লীগ না আসুক, বাজার চাইবে আওয়ামী লীগ না আসুক, তারা চাপে থাকুক, তারা একক থাকুক। এখন যদি নির্বাচন কমিশনে এরকম কলা কৌশল করি চায় যে অন্তত ইউনিয়ন পরিষদে না আসুক, তাহলে আপনি নিরপেক্ষতা কোথায় পাবেন? কেমন সংসদ সদস্য যোগ্যতা নিয়ে আসা উচিত, সেই যোগ্যতা তো আপনার ঠিক করেছে, বয়স কত হইতে হবে, কি পাস হইতে হবে, কতটুক লেখাপড়া জানতে হবে, ওইটাই যোগ্যতা যথেষ্ট। তারপরে কোনো রকমে আপনি যদি মাসেলম্যান হন, টাকা থাকে, মানি মাসেল থাকে, আপনি আসে গেলে আপনি তো যোগ্য। কারণ সেখানে ফেয়ার ইলেকশন বলা, ইনক্লুসিভ ইলেকশন বলা, যেমন এই যে যেটা ফেব্রুয়ারি নির্বাচন হইল, এটাকে অনেকে বাহাবা দেয়। হ্যাঁ, আগের অনেক নির্বাচন থেকে হয়তো 14 থেকে 18 থেকে ভালো হয়েছে, 24 থেকে ভালো হয়েছে, কিন্তু ইনক্লুসিভ ফেয়ার বলতে যেটা হয় সেটা এবারও হয় নাই। তার কারণ এখানে তো আপনি মেইন একটা দলকে আসতেই দেন নাই, নিজেরা ভাগে করেছেন। আবার ওই যে নতুন যারা আসছে জানাফা, তারা দেখলো যে কয়েকটা সিট দরকার, যাত্রাতে এসে ক্ষমতায় চলে যাবে, মন্ত্রী তো হয়েই গেছে আগে ইউনুসের যেহেতু নিয়োগকারী কর্মকর্তা, আবার নির্বাচিত হয়ে যাবে। তারা পট করে দেখলো যে জামাতের কাছে ঢুকলে কিছু সিট পাওয়া যায়, দরকার ছিল না, এক মেয়াদ না আসলেও কোনো অসুবিধা ছিল না। তো এই পোলারাইজেশনের মধ্যে যোগ্যতা একটাই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখানে নির্বাচনের ফিটেস্ট কি? জিতে আসা। কীভাবে আসলেন সেটা বড় কথা নয়, টাকা দিয়ে আসছেন, খুন করে আসছেন, মাস্তানি করে আসছেন, এখানকার নির্বাচনের জয়টা হইল সেটা। জি, ধন্যবাদ।
জনাব আনিস আলমগীর, আমরা কিন্তু দেখছি বিরোধী দল নিয়ে নানান আলোচনা সমালোচনা দেখাই যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে এসে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, আমরা মোগলদাবা বিরোধী দল হব না, আবার জনস্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কাজও করব না। ঠিক বিপরীতে গিয়ে সরকারকে হুঁশিয়ারি দিয়ে তারা আবার বলছেন, গণভোটের রায় বা জনদাবি স্বেচ্ছায় মেনে না নিলে শেষ পর্যন্ত 1996 সালের মতো পরিস্থিতি তৈরি হবে। এই যে দুই ধরনের বক্তব্য, এই দুই ধরনের বক্তব্যতে আসলে আমরা কি বুঝতে পারি? ভারসাম্য আসলে কোন জায়গায় যাচ্ছে, বা দুই ধরনের চরিত্র নির্দেশ করছে কিনা? না, বিরোধী দল হিসাবে তো ওনারা একটা ভূমিকা রাখবে। ওনারা তো বিরোধী দল, সবাই জানে এটা এটা কেমন বিরোধী দল। তো সেটা দেখানোর জন্য তো কিছু আন্দোলন করতে হবে, দেখানোর জন্য বিরোধিতা করতে হবে। সেই ভূমিকাটা তো ওনারা রাখবেন। আর বিরোধী দল হিসাবে ভূমিকা যেটুকু রাখার কথা, জনস্বার্থে যেগুলো রাখার কথা, ওনারা তো এগুলোতে নাই। ওনারা তো আছেন জুলাই নিয়ে, অমুক নিয়ে, তমুক নিয়ে, যেটা জনগণের এগুলো কোনো পাত্তাই দেয় না, জনগণের কোনো মাথা ব্যথাই না এগুলো। আর 96-এর মতো আন্দোলন কিভাবে করবে? 96 যে আন্দোলন তারা করেছিল, তখন তাদের সহযোগী কে ছিল? এই আন্দোলনের মূল শক্তি কে ছিল? আওয়ামী লীগ ছিল। তো আওয়ামী লীগ কোথায় এখন? আওয়ামী লীগকে ছাড়া জামাতের পক্ষে সম্ভব বিএনপিকে প্রতিহত করা, ক্ষমতা থেকে নামানো? এত সহজ না। এটা তাদের স্বপ্ন যে বিএনপিকে তারা ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে। এবং কি কারণে নামাবে? বিএনপির দোষটা কি? তথাকথিত সংস্কারগুলো বাস্তবায়ন করা, সেটা তারা যদি প্রয়োজন মনে করে, সংখ্যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা যেটুকু প্রয়োজন মনে করবে সেটুকু করবে। করছে তো, অনেক কিছুই তো করছে। যেগুলো করছে এগুলো তো আমাদের ইচ্ছে অনিচ্ছায় করছে না। যেগুলো যে হাদির মতো লোককে যে ইয়েতে আনা, যে আপনার পাঠ্যবোধে আনা, এটা কি বিএনপির এজেন্ডা? এগুলো তো জামাতি এজেন্ডা। তো বিএনপি তো জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। বিএনপি তো জামাতের এজেন্ডা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। বিএনপি তো জামাতের এজেন্ডা অনুযায়ী আওয়ামী লীগের লোকগুলোকে বের করতে দিচ্ছে না। এখনো ইউনূসের স্টাইলে দেশ চলতেছে। তো সবগুলো যদি থাকে তাহলে ও কি? এগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। ওনাদের মধ্যে কোনো ইয়ে হয় নাই, ফাটল ধরে নাই, কোনো বিপ্লবী হওয়ার কোনো লক্ষণ নাই। এবং ওনারা আওয়ামী লীগ প্রশ্নে এক, ABC, জামাত, ABC, বিএনপি সবগুলো এক। এখানে কোনো ইয়ে নাই। সো মানুষকে একটু দেখাতে হবে, নতুবা কিভাবে চলে সংসদ। জি, আর আরেকটু বিষয় একটু যোগ করতে চাই, যে অক্সফোর্ড বাঙালি সোসাইটি ওনাকে আমন্ত্রণ জানিয়েছিল। আর ইউনিয়ন যারা ছিল তারা একটা হল ভাড়া করেছে, সেখানে বাংলাভাষী ব্যক্তিরা ছিলেন। সেখানে গিয়ে তারা বক্তৃতা দিয়েছেন। কি সরাসরি অক্সফোর্ডের না, অক্সফোর্ডের সেটা তারা কেউ স্বীকার হচ্ছে না। ইভেন আমি আবুল নাম কি জানেন, হাসনাত আব্দুল্লাহর ইয়েতেও আমি দেখিনি। হাসনাত আব্দুল্লাহ কিন্তু দাবি করে নাই যে তাকে অক্সফোর্ডে দাওয়াত দিয়ে গেছে। এটা শুধুমাত্র জামাতের যে ছিল, শিবিরের ছেলেটা, ও সাদিক কায়েম, সে বলেছে। তার মাধ্যমে আসলে বিভ্রান্তিটা তৈরি হয়েছে। তো এইটা বিগ ডিল না। তারা এখানে বক্তৃতা দিতে গেছে, যে কেউ ওই হল ভাড়া করে বক্তৃতা দিতে পারে, কিংবা তাদেরকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেল, তাতেও কি আসে যায়? গেছে, বক্তৃতা দিয়েছেন, চলে আসছেন, সেটাতে বিষয় না। এটাতে আসলে বিভ্রান্তি তৈরি হলো কিনা? বিভ্রান্তি তৈরি হয়েছে। তারা একটা এটা তারা যদি ওভাবে বলে থাকে যে তাদেরকে অক্সফোর্ড দাওয়াত দিয়ে নিয়ে গেছে, যেটা ডাকসু সভাপতি, ডাকসু বিভি দাবি করছে, সেটা অসত্য। এবং সে অসত্যের জন্যই এটা ফেসবুকে ব্যাপক ইয়ে হয়েছে। এখানে মূল যে বিষয়টা আপনি যেটা বলছেন, প্রতিরোধটা, আপনি যেটা ওনাকে কোয়েশ্চেন করেছিলেন, কেন ডিম মারামারি, অমুক তমুক, এগুলো হচ্ছে যে আমাদের এখন ইন্টারন্যাশনাল এরিনাতে এগুলা এখন সাধারণ ঘটনা। ডিম মারামারি, কেক মারামারি, এগুলো এখন প্রতিবাদের একটা প্রতীক হিসাবে ধরা হচ্ছে। এর পরিবর্তে যদি আপনি যদি দেখতেন পাথর মারতো, তাহলে কি হইতো? সেটা তো অনেক ক্ষতিকর বিষয় হইতো। ডিম মারামারি এটা চলে, এবং এগুলো গ্রেপ্তার করে ছেড়েও দেয়। এখানেও সেটা হয়েছে, একটা প্রতিরোধ চেষ্টা হয়েছে, এবং এই প্রতিরোধটা ন্যায্য প্রতিরোধ হিসাবে এখন স্বীকৃত পাচ্ছে। কেন? কারণ ভাই একটুখানি বিশ্লেষণ করেছিলেন সেটা। আপনি যখন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখেন, আপনি যখন তার সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেন, তাকে অবরুদ্ধ করে রাখেন, অবদমন করেন, এবং তার নেতা কর্মীদেরকে জেলে দেন, তাদের উপর নির্যাতন আসে, তারা যেখানে যাচ্ছে তাদেরকে মফ করেন, তারা বিদেশে পালিয়ে আছে, অনেকেই তাদের দেশে ফিরতে পারছে না, বাড়িতে যেতে পারছে না, এরকম একটা বিস্ফোরকমূলক পরিবেশে
আপনি দেশে যখন কথা বলতে পারছেন না, বিদেশে তো পারে, বিদেশে তো আপনি বাধা দিতে পারেন না। তো বিদেশে এটা হবে, এবং এই হওয়াটা এই একটা দুইটা না। ইউনূস যেখানে যেখানে যাবে সেখানে তাকে ডিম মারার জন্য লোক তৈরি থাকবে, যতই সে এখানে নিক, প্রোটেকশন নিক। হাসনাত আবদুল্লাহরা কিংবা তাদের দলের অন্যরা যে যেখানে যাবে একই একই কায়দায় চলবে। জামাতকে হয়তো ওইভাবে দিবে কিনা আমি জানি না, কিন্তু এই দুই দল টার্গেটেড থাকবে। কারণ এরা এরা যা কিছু করেছে, প্রতিহিংসার রাজনীতিকে বাংলাদেশের মধ্যে বীজ বপন করেছে, এরা মব সংস্কৃতি চালু করেছে। এরা যেটা করেছে সেটা তাদেরকে দেওয়া হবে, এবং এটা দেওয়াটা তখন ওরা ন্যায্যতার ভিত্তিতে করবে, আপনার প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, কারণ তাদের কার্যক্রম তুমি দেশের মধ্যে চালাতে দিচ্ছ না। জনাব মদিউর রহমান, এবার আপনার কাছে আসি। আপনার কাছে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন। আদ্দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর বিচার কিন্তু হয়েছে, আমরা দেখেছি, এবং জুলাই আন্দোলনে শিশু হত্যার জন্য শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হলো, কিন্তু অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে যে 600 শিশু হামে মারা গেল, তাদের বিচার হওয়া জরুরি নয় কি? মানে আপনি কি মনে করছেন? অবশ্যই জরুরি ছিল, কিন্তু বিচারের জন্য তো কেউ একজন মামলা করবে। ইউনূস তো বাজার সরকারের সাথে ধরম মহরম এবং আপোষে আছে। এরা তো পপিসুস, পরস্পর পিঠ চুলকানি সমিতি। ইউনূস তারেক সাহেবকে লন্ডনে ললিপপ ধরিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছেন, একটা মহা সংবর্ধনা দিয়ে 300 ফিটে এনেছেন। তো এখনও তো একজোটে আছে, এবং তার বিনিময়ে তারেক সাহেবরাও ইউনূসকে পুষতেছে, SSF পাহারা দিয়ে রাখতেছে এইভাবে। তো সেই জন্য মামলা করছে না। স্বাস্থ্যমন্ত্রী যদি বলে অন্তর্বর্তী সরকার দায়ী, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এদের বিরুদ্ধে একটা মামলা করতেছে না কেন? ইউনূসগং তার লোকজনদের তাহলে কি আসলে সবাইকে একরকম মনে করা হচ্ছে না? আমি যদি একটু বলি, যদি যোগ করি যে আমাদের সংবিধানের 27 অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী, কিন্তু আমরা কি সেটি মানছি কিনা, বা এদেশের কিছু কিছু মানুষ কি আসলে সবকিছুর ঊর্ধ্বে কিনা? এটা কোনো সময় মানা হয় না। সংবিধানের জায়গায় এরকম একটা সুন্দর সংবিধান করা হয় থাকে, একেবারে বাংলাদেশের সৃষ্টির পর থেকেই ওই আর্টিকেলটা ঠিকমতো মানা হয় না। একটা কিছু থাকবেই, এখনও চলতেছে। আপনি সবাই যদি সমান হয়, আমি ছোট ছোট জিনিসগুলো দেখি অনেক সময়, ধরুন সবাই সমান হইলে এই যে ভিআইপি গাড়িতে একটা ভিআইপি দণ্ড থাকে, ওটা থাকে কেন? আবার গানম্যান থাকে কেন? তো ওনাকে ফাড়া দেয় যে গানম্যান কেন? সবাই সমান হইলে তার জন্য তো গানম্যানেরও দরকার নাই, একটা সচিবেরও গানম্যান দরকার নাই, গাড়িতে সবাই সমানভাবে চলবে। আপনি আইন করে কিছু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ভিভিআইপি বলে চিহ্নিত করে এক একজনকে এক একদিকে সুবিধা দিয়ে ওই আর্টিকেলটাকে জায়েজ করে নেন, যা আসলে সমান, কিন্তু ওনার এই কাজের জন্য ওনাকে একটু অসমান করলাম আর কি। মানুষ সমান থাকে, কিন্তু মানুষ মানুষকে সমান ভাবে না। এটা হয়তো আল্লাহ সৃষ্টি নিয়েও মানুষ বলবে যে আল্লাহ তো এইভাবে অসমান করে রাখছে, একজনের ধনী করছে, একজনের গরিব করছে, সরকারও তাই করতেছে। জি, ধন্যবাদ জনাব আনিস আলমগীর। একেবারেই শেষ পর্যায়ে রয়েছে, একটি প্রশ্ন করতে চাই, আশা করছি খুব ছোট করে উত্তরটি পাবো। লালমনিরহাটের অদিকমারিতে 7 বছর বয়সী এক মেয়ে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু এলাকাবাসীর হামলার শিকার হয়েছে পুলিশ, এবং উক্ত ঘটনায় থানার ওসি সহ 20 জন আহত হয়েছে, এবং পুরো এলাকায় একদম রণক্ষেত্র আমরা মতো একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি, হাতাহাতি মারামারি দেখতে পেয়েছি। অন্যদিকে মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে থানার ওসি এসআই তারা কিন্তু ছুরিকাঘাতের শিকার হয়েছেন। জানতে চাই যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে অনেক বেশি এবং সাধারণ মানুষ অনেক বেশি বিধ্বংসী হয়ে উঠছেন, এটির কারণ কি? এটির কারণ ইউনূসের শিখানো, এখন বারবার তো ইউনূসের কথায় আসবে। ইউনূস যে মব সংস্কৃতি চালু করে দিয়ে গিয়েছিল, ইউনূস যে রাষ্ট্রটাকে তছনছ করে দিয়ে গেছে, সেটা তো ঠিক হয়নি। সেটাই তো বারবার বলছি, ইউনূস যেটা শিখিয়ে গিয়েছে সেই পথে বর্তমান সরকারও চলতেছে। বর্তমান সরকার এমন কোনো কালজয়ী বা দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেয় নাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে বেটার হয়েছে কোনো অংশে, পরিসংখ্যান প্রমাণ দেয় না। আমরা আমাদের চারপাশে যা ঘটনাগুলো ঘটছে আমরা সেটাতে দেখছি না। পুলিশ এখনো তাদের মনোবল পায়নি, মনোবল পেয়েছে শুধু সরকারি দলের দালালি করার জন্য। ওরা ঠিক আছে, ওইটুকু তারা। আদালতের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে কিনা সাধারণ? আদালতের উপর থেকে মানুষ যখন দেখবে দিনের পর দিন মানুষের বিনা বিচারে আটকে আছে, তাহলে হবে না। 100-র মতো এমপি এখনো জেলের মধ্যে আটকে আছে, নেতা জেলে আটকে আছে আওয়ামী লীগের।
এবং অন্যান্য যারা সাধারণ মামলাগুলোতে আছে, তা একই মানে ভুয়া মামলাগুলোতে চলতেছে। এই যে হেফাজতের একটা মামলা আছে, এবার শাপলা চত্বর ঘটিয়েছে 5 মে 2013 সালে, সেখানে 2জন সাংবাদিককে যুক্ত করেছে, যে তারা এটা করেছে। সাংবাদিকের কি ভূমিকা ছিল সেখানে মারামারির মধ্যে? আজ পর্যন্ত কারা মারা গিয়েছে হেফাজতের ওই ঘটনায় তার তালিকা পর্যন্ত হেফাজত দিতে পারে নাই। তো সেখানে এই যে ঘটনাগুলো একটার পর একটা প্রতিহিংসামূলক যদি চলতে থাকে, সংস্কৃতিতে উন্নত হবে কোথা থেকে? আমরা চাই যে সরকার এমন একটা ব্যবস্থা নিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটা কার্যক্রম গ্রহণ করুক যাতে মানুষের আস্থা ফিরে আসে। সেরকম আস্থা ফিরে আসার মতো দৃষ্টান্ত যাতে তারা স্থাপন করে, দলীয়